Hello students, the other day I told you be verb, have verb, modals, auxiliary verb and also WH word. That is what is given to you. Today I am teaching the lessons sentence. Now come to the lesson. সেন্টেন্স মানে হচ্ছে কি বাক্য। বাক্য কাকে বলে? কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে বলে বাক্য। বাক্যকে ক ভাগে ভাগ করে যায়? না 5 ভাগে ভাগ করে যায়। প্রথম অ্যাসার্টিভ সেন্টেন্স, এইভাবে মাঝে একটা হাইফেন দেবে, আর যখন লিখবে হাইফেন দেবে না, এখানে হচ্ছে কি সিলেবল ভাগ করে লিখলে তাহলে কোনোদিন ভুল হবে না। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এর মানেটা কি? না বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স মানেটা কি? না বর্ণনামূলক বাক্য। যে বাক্যে সাধারণভাবে কোনো কিছু বর্ণনা করা বোঝায় তাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ধরবো কী করে, জানবো কী করে? না অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হবে, নাউন বা প্রোনাউন থাকবে। যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে যে দি সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে আমি বলে দিয়েছি কি যে হয় নাউন, নাউন বা প্রোনাউন। যে বাক্যে কর্তা থাকে, সাবজেক্ট, দ্যাট ইজ দি সানটা হচ্ছে সাবজেক্ট। এটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। নাউনটা কি? না নাম বোঝাবে। নাউনটা কি? না ব্যক্তি, বস্তু, স্থান এবং গুণের নাম বোঝাবে, দ্যাট ইজ নাউন। আর প্রোনাউন কি? না নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। এখানে দেখতে পাচ্ছি উই ক্যান সি দ্যাট দ্য সান ইজ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে এটা নাউন। তাহলে যে বাক্যে দেখবে যে সাবজেক্ট রয়েছে সে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, তাহলে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা জানতে পারলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। না যে বাক্যে সাধারণভাবে বর্ণনা করা বোঝায় তাকে বর্ণনামূলক বা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এবং আমরা জানবো এই কারণেই যেখানে তার সাবজেক্টটি হচ্ছে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। একেও সিলেবল ভাগ করে লাগবে ইন টি আর ও ইন্টারোগেটিভ সেন্টেন্স, SENTEN, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মানেটা কি? না প্রশ্ন বা জিজ্ঞাসামূলক বাক্য। প্রশ্ন বা জিজ্ঞাসামূলক বাক্য। এই বাক্যে কি হবে? এর চিহ্ন হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন লাস্টে থাকে। আর এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের পাঞ্চুয়েশন মার্কসটা কি হবে? ফুল স্টপ। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে হচ্ছে আমরা জানতে পারবো যে যেখানে কর্তা যদি থাকে, সাবজেক্ট থাকলে সেটা নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? না সেন্টেন্সের লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। এবং এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি? না প্রশ্ন বা এখানে জিজ্ঞাসা করা বোঝাবে।
এটা অনেকভাবে জানতে পারা যাবে। যেমন আগের দিন বলেছিলাম বি ভার্ব যদি আগে থাকে, তাহলে বি ভার্ব যদি সেন্টেন্সের পূর্বে থাকে বা আগে থাকে, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ভার্ব যদি থাকে, মোডালস যদি থাকে, অক্সিলারি ভার্ব যদি থাকে, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন বি ভার্ব, বিভি, বি ভার্ব যেমন আই অ্যাম এ বয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট রয়েছে প্রোনাউন আই, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি হবে, এই বি ভার্বটা আগে আসবে, অ্যাম, এম আই এ বয়, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বুঝলাম প্রথমে, যে বি ভার্ব যদি প্রথমে শুরু হয় এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন থাকবে, বি ভার্ব দিয়ে শুরু হলে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাভ ভার্বটা কি না, আই হ্যাভ এ পেন, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ কর্তা রয়েছে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে হ্যাভটা আগে আসবে, হ্যাভ আই এ পেন, হ্যাভ আই এ পেন, তাহলে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এবার কি না, আমরা প্রথমে বি ভার্ব দিয়ে দেখলাম যে এটা হচ্ছে প্রথমে যদি থাকে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাভ ভার্ব থাকলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার মোডালস হচ্ছে কি, আই ক্যান সিং এ সং, এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কি হবে, এখানে এটা রয়েছে, এটা কি না, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে ক্যানটা আগে আসবে, ক্যান আই সিং এ সং, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার তাহলে আমাদের কি বুঝলাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস। এবার অক্সিলারি ভার্ব তোমাদেরকে বলে দিয়েছি যে ডু, ডিড, ডাজ। যেমন হি গোজ টু মার্কেট, হি গোজ টু মার্কেট, এটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু এখানে রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেই জন্য হি গোজ টু মার্কেট অ্যাসার্টিভ সেন্টেন্স। একে যদি প্রশ্ন করতে গেলে কি হবে, আর এটা মনে রাখবে যে যখন সাবজেক্ট এবং ভার্বের মাঝে কোনো বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস নেই, তখনই এখানে আসবে অক্সিলারি ভার্ব। সেটা কি না, অক্সিলারি ভার্ব কি বলে দিয়েছিলাম, যে ভার্বের শেষে এস বা ইএস যোগ থাকলে সেখানে হচ্ছে অক্সিলারি ভার্ব হচ্ছে ডাজ আসবে। তাহলে প্রথমে বসে গেল ডাজ হি, এইবারে গোজের এখানে ডাজ চলে এসেছে, সেখানে এটা মূল ভার্ব হবে গো, ডাজ হি গো টু মার্কেট, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এ পর্যন্ত আমরা কি জানতে পারলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস এবং অক্সিলারি ভার্ব যদি সামনে থাকে বা সেটা দিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স এইগুলো যদি কোনো কিছু না বুঝতে পারো, একেবারে যারা কিচ্ছুটি জানো তারা যদি না বুঝতে পারো, লাস্টে দেখবে নোট অফ ইন্টারোগেশন সাইনটা রয়েছে। তাহলে আমরা এটা জানলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এই সকল বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস, অক্সিলারি ভার্ব সামনে থাকলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। বিশেষত এটা না জানলেও লাস্টে দেখবে যে সেখানে রয়েছে নোট অফ ইন্টারোগেশন, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এইবার হচ্ছে কি না, ইম্পেরাটিভ সেন্টেন্স। আই এম পি ই আর এ টি আই ভি ই, ইম্পেরাটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্স কি না, যে বাক্যে, এটা হচ্ছে কি আদেশ, উপদেশ, অনুরোধমূলক বাক্য,
আদেশ, উপদেশ, অনুরোধ। অনুরোধমূলক বাক্য। তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স মানে এটা হচ্ছে কি কাকে বলে না, যে বাক্যে সাধারণভাবে আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝায় তাকে আদেশ সূচক বা উপদেশমূলক বা অনুরোধমূলক বা অনুরোধ সূচক বাক্য বলে। এর ইংরেজিগুলো একটু জেনে রাখবে যে আদেশের ইংরেজি হচ্ছে অর্ডার, উপদেশ হচ্ছে কি অ্যাডভাইস, অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট, REQUEST। এইখানে একটা কথা বলে দিই যে কিউ থাকলে তারপরে ইউ থাকবে, এটা মাস্ট। কিউ থাকলে ইউ তারপরে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে যে যেখানে কিউ রয়েছে তারপরে ইউ হবে, এটা সর্বোপরি মনে রাখবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলবে না, যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝাবে সেটি, দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের লাস্টে হচ্ছে কি পাঞ্চুয়েশন মার্কস হবে, ফুল স্টপ। কিন্তু এইখানে মনে রাখতে হবে, একটু আগে বলে দিয়েছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। এখানে সাবজেক্ট থাকে না, এইটা সর্বোপরি মনে রাখবে। যে তাহলে আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না। তা সেখানে কি হবে, সেখানে থাকবে ভার্ব এবং অবজেক্ট। যেমন ডু ইট, ডুটা হচ্ছে কি ভার্ব, ইটটা হচ্ছে কি অবজেক্ট, এখানে কোনো সাবজেক্ট নেই। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না এবং সেখানে আদেশ, উপদেশ এবং অনুরোধ করা বোঝাবে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এবার হচ্ছে কি না অপটেটিভ সেন্টেন্স 4, ওপি অফ, টিএটে, টিভ। আগে আমরা টিভ সব জেনে এসেছি। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স মানেটা কি যে যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, ইচ্ছা, কামনা, বাসনা বা আকাঙ্ক্ষামূলক বাক্য। ইচ্ছামূলক বা কামনামূলক, বাসনা, ইচ্ছা, কামনা, বাসনামূলক বাক্য। এই সেন্টেন্সে কি হবে না, মে দিয়ে শুরু হয়, মে থাকবে। একটাই কথা মনে রাখতে হবে যে ইচ্ছা, কামনা, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। মে গড কার্স হিম, ঈশ্বর তাকে অভিশাপ করুক। সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু সেখানে হচ্ছে কি হবে না মে থাকবে এবং এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা করে, কামনাও করছে, ভালো হতে পারে, খারাপ হতে পারে। তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্স জানবো কী করে না, অপটেটিভ জানবো যেটা ইচ্ছা বা কামনা, প্রার্থনা বোঝাবে এবং যে কোনো সেন্টেন্সে মে দিয়ে শুরু হবে বা মে মাঝে থাকতে পারে, মে থাকবে, তাহলে সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এবার হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে কি আবেগসূচক বাক্য। 5 এক্সক্লামেটরি সেন্টেন্স,
হাইফেন দিবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আবেগ বা বিস্ময় সূচক বাক্য। যে বাক্যে কোনো আবেগ বা বিস্ময় প্রকাশ করবে তাকে বলে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হবে না, তার পাঞ্চুয়েশন মার্কস হবে এই যে এভাবে পাঞ্চুয়েশন মার্কসটা হবে। এবার হচ্ছে কি না, এখানে কি হবে, অ্যালাস, ব্রাভো, ফুররে, ফাই, এই সকল ওয়ার্ডগুলো এখানে ব্যবহার হবে। যেমন অ্যালাস, হি ইজ নো মোর, হ্যাঁ তিনি আর নেই। তাহলে এটা হচ্ছে কি, এই অ্যালাসটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এই সেন্টেন্সে কি হবে, অ্যালাসটা বুঝিয়ে দিচ্ছে যে এক্সক্লামেটরি সেন্টেন্স। হুররাটা কি না, এটা আনন্দসূচক ধ্বনি, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচে হচ্ছে জয়লাভ করেছি, তাহলে তখন কি হুররা। আর ফাই হচ্ছে ছি। তাহলে এ পর্যন্ত যেটা বললাম যে আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্বন্ধে 5 প্রকার আমরা এটা জানতে পারলাম। যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী হবে না, কর্তা থাকবে, সে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে কি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস, অক্সিলিয়ারি ভার্ব প্রথম দিয়ে শুরু হবে বা প্রথমে থাকবে, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এ সকল নাম বুঝতে পারলে এবার কি হবে না, লাস্টে নোট অফ ইন্টারোগেশন থাকবে, মানে জিজ্ঞাসা সূচক একটা চিহ্ন থাকবে। এবার ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে না, যে বাক্যে আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝাবে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যে এখানে কি বলেছি না, অ্যাসার্টিভ সেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট থাকবে আর ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না। এবার অপটেটিভ সেন্টেন্স কী হবে, ইচ্ছা কামনামূলক বাক্য, যে বাক্যে মে দিয়ে শুরু হবে, মে গড ব্লেস ইউ, মে গড কার্স হিম, আওয়ার লিডার মে লিভ লং, এই যে মে শব্দটা দেখতে পেলে দেখবে যে এখানে ইচ্ছা, কামনা, বাসনা, প্রার্থনা এগুলো সব কোনো কিছু একটা বোঝাচ্ছে, সেই জন্য মে রয়েছে। মে থাকলে বুঝতে পারবে যেটা অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা কি না, আবেগ, একটা ইমোশনাল এফেক্ট এখানে হবে, তো বিস্ময় প্রকাশ করবে, হয় আবেগময় না হলে বিস্ময় প্রকাশ করবে, দ্যাট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। এই এক্সক্লামেটরি সেন্টেন্সে কী হবে না, এখানে অ্যালাস, হুররে, ব্রাভো, ভাই এটসেট্রা এগুলো মোটামুটি এখানে থাকবে, এখানে বোঝাবে। তাহলে এখানে হচ্ছে এই সব ওয়ার্ডসগুলো থাকলে তার মধ্যে একটা ভাবে যে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। যাই হোক, এ পর্যন্ত তোমাদেরকে আমি এই সেন্টেন্স সম্বন্ধে বোঝালাম। এই ভয়েস করতে পারলে কোনো কিছু গ্রামার শিখতে গেলে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস, অক্সিলিয়ারি ভার্ব, ডব্লিউএইচ ওয়ার্ড, সেন্টেন্স সম্বন্ধে পুরো ধারণা তোমাদের নিতে হবে। এইগুলো শিখে নিলে এবার খুব তাড়াতাড়ি তোমরা গ্রামার শিখে ফেলবে। আর যে কেউ এখানে একটা বাদ দিলে কিন্তু তোমাদের এটা অমিট থেকে যাবে এবং কিছুটা বুঝতে পারবে না। এবারে হচ্ছে কি, এগুলো গেল। এবার হচ্ছে কনজুগেশন। কনজুগেশনটা কি না, কনজুগেশন হচ্ছে ক্রিয়ার রূপ। ক্রিয়ার রূপ সেটা কি না, এই কনজুগেশন ক্রিয়ার রূপটা কিরকম না, ক্রিয়ার রূপ হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট, পাস্ট, V3 বা পিপি। পিপি হচ্ছে কি না পাস্ট পার্টিসিপল, আর এখনকার নিয়মে আমরা বলি V3 হচ্ছে থার্ড ভার্ব। তাহলে
এই কনজুগেশন ক্রিয়ারূপটা কি হবে না প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট হবে এবং V3 হবে। একে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আর একটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্ব, এটা হচ্ছে উইক ভার্ব। স্ট্রং ভার্ব কাকে বলে না যে 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 ওয়ার্ডসের মধ্যে ধরো ডু, ডিড, ডান, তাহলে স্ট্রং ভার্ব কাকে বলবো না যে ওয়ার্ডের মধ্যে ভাওয়েল চেঞ্জ করে, ভাওয়েল মানে স্বরবর্ণ, স্বরবর্ণ চেঞ্জ করে ভাওয়েল চেঞ্জ করে পাস্ট টেন্স এবং V3 করা হয় তাকে বলে স্ট্রং ভার্ব। যেমন এখানে ও রয়েছে ভাওয়েল, এখানে আই হয়েছে, এখানে ই হয়েছে, তাহলে এটা হচ্ছে স্ট্রং ভার্ব। এবার হচ্ছে উইক ভার্বটা কোনটা না উইক ভার্বটা কি না যে ভার্বের শেষে ই আছে ডি যোগ করে, আর যে ভার্বের শেষে ই নেই ইডি যোগ করে পাস্ট টেন্স এবং V3 করা হয় তাকে বলে উইক ভার্ব। যেমন ধরো ইনভাইট, INVITE, ইনভাইট, লাস্টে কি রয়েছে না ই রয়েছে, এর সঙ্গে ডি যোগ করে দাও, INVITE, ইনভাইটেড, ইনভাইটেড, এটাও ইনভাইটেড। তাহলে কি যে লাস্টে ই রয়েছে, তাহলে কি হবে না ই থাকার ফলে এখানে শুধু ডি যোগ হয়ে গেছে, তাহলে ইনভাইটে আরে V3 ও ইনভাইটেড, তাহলে এটা হচ্ছে উইক ভার্ব। যেমন প্লে, PLAY, ই নেই, তাহলে এখানে কি হবে প্লেড, PLAYED, আরে এখানেও তাই PLAYED, PLAYED। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে স্ট্রং ভার্ব কোনটা না ডু, ডিড, ডান। যে ভার্বের মাঝে ভাওয়েল চেঞ্জ করে যে যে পাস্ট টেন্স এবং V3 করা হয় তাকে বলে স্ট্রং ভার্ব। আর উইক ভার্বটা হচ্ছে কি যে ভার্ব শেষে ই আছে ডি যোগ করে পাস্ট টেন্স এবং V3 করা হয়, যে ভার্বের শেষে ই নেই তাহলে ইডি যোগ করে পাস্ট টেন্স এবং V3 করা হয় তাকে উইক ভার্ব বলে। তাহলে আমাদের প্রথমে এগুলো কি করতে হবে না এই স্ট্রং ভার্বগুলো যে কোনো গ্রামার বইয়ের মধ্যে পাওয়া যাবে, সেখানে দেখে স্ট্রং ভার্বগুলো আপাতত মিনিমাম 50টা মুখস্থ করে নেবে। এই 50টা মুখস্থ করে নিলে দেখবে সুন্দরভাবে তোমরা এগিয়ে যেতে পারো, পরে পরে তোমরা জানতে পারবে পড়বে। কিছুটা আপাতত তোমাদের রেডি করতে হবে। যেমন ধরো মেন যেগুলো রয়েছে এই যে ব্রেক ব্রোক বোকেন, বাই বট বট, কাম কেম কাম, ডু ডিড ডান, সি সিন, ক্যাচ কট কট, ফাইট ফট ফট, এইসব জিনিসগুলো কি হয়েছে না এই যে যেগুলো মেন রয়েছে সেইগুলো সেই স্ট্রং ভার্বগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে নেবে। এগুলো মুখস্থ করতে পারলে তোমাদের খুবই অসুবিধা হবে, কোনো কিছু করতে পারবে না। তো এইবার উইক ভার্ব কি না উইক ভার্বসটা হচ্ছে পড়ে নেবে কি না এটা তো সব নিশ্চিত বুঝতে পারবে। যেখানে ই আছে ইডি যোগ করে তোমরা করতে পারবে, যেখানে ই নেই ইডি যোগ করে ফার্স্ট টাইম সময় V3 করতে পারবে। তাহলে এর সম্বন্ধে এবারে নিশ্চিত ক্লিয়ার হলাম যে আমরা স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। স্ট্রং ভার্ব হচ্ছে এটা কি না ভার্বের মাঝে হচ্ছে ভাওয়েল চেঞ্জ করে পাস্ট টেন্স V3 করা হয়। আর উইক ভার্ব হচ্ছে যে ভার্বের শেষে ই রয়েছে ডি যোগ করে, ই যদি না থাকে ইডি যোগ করে পাস্ট টেন্স এবং V3 করা হয় তাকে উইক ভার্ব বলে। তাহলে এ পর্যন্ত আমরা কনজুগেশন এবার জানতে পারলাম এবং ওতে তোমরা জানো এবং এইগুলোকে সুন্দর করে প্রথমে কি করতে হবে না প্রথমে হচ্ছে স্ট্রং ভার্বগুলো আমরা মুখস্থ করে নেব। তোমরা মুখস্থ করে নেবে, নিলে তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। তাহলে এইবারে গ্রামার পোর্শনে যেটা ব্যাপারটা রয়েছে, তাহলে এই যেগুলো বললাম এগুলো হচ্ছে গ্রামারের হচ্ছে মেন অঙ্গ, এগুলো হচ্ছে প্রাইমারি নলেজ। এইগুলো জানা থাকলে এবার সুন্দরভাবে তোমরা এগিয়ে যেতে পারবে, কোনো বাধা বিপত্তি এখানে আসবে না। তাহলে আমি প্রথমে ভয়েস শুরু করতেছি। ভয়েসকে দু ভাগে ভাগ করে যায়, অ্যাক্টিভ ভয়েস
অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কি হবে না, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার্ব, VERB ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে কি থাকবে না, সাবজেক্ট থাকবে, সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, আর অবজেক্ট মানে কর্ম। এবার প্যাসিভ ভয়েসে কি থাকবে, এই সূত্রটি সুন্দর করে ভালো করে মুখস্থ করে নেবে। প্রথমে হচ্ছে কি অবজেক্টটা প্রথমে আসবে, অবজেক্টের ওবি লিখে দিলাম অবজেক্ট, তারপরে হচ্ছে কি না বি ভার্ব, তারপরে V3, তারপরে বাই, নেক্সট SUB সাব, এর রূপ। এই রূপটা কি সাবজেক্টের রূপ, মানে কর্তার যে রূপটা রয়েছে সেটা কি না আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। এইটা হচ্ছে সাবজেক্টের রূপ। এইগুলোকে এই প্যাসিভ ভয়েসের যে সূত্রটি রয়েছে এটা সুন্দর করে মুখস্থ করে নেবে, কারণ এই সূত্রের উপর সব ভয়েস কিন্তু এখানে ডিপেন্ড করছে। প্রথমে অবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে V3, তারপরে বাই, তার সাবজেক্টের রূপটা কি না আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। এইবার একটা ভয়েস করলে বুঝতে পারবে যে প্রথমে হচ্ছে কি আই ডু ইট, এটা কোন সেন্টেন্স আমরা প্রথমে বলে দিয়েছি, প্রথমে আই রয়েছে সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসে কি পেলাম না প্রথমে সাবজেক্ট থাকবে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে কি না ভার্ব, তারপরে অবজেক্ট। আই ডু ইট, তাহলে এটা কি এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। আর সর্বোপরি মনে রাখবে যে ভার্বটাকে ধরতে পারলে ভার্বের পেছনে যেটা থাকে সেটা অবজেক্ট, আর ভার্বের হচ্ছে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট, আর লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট। এটা পরে থাকলে অবজেক্ট, সামনে থাকলে সাবজেক্ট। এবার ডু ডিড ডান, এখানে একটু লিখে দিই যে আমরা কনজুগেশনটা কি না ডু প্রেজেন্ট টেন্স, ডিড হচ্ছে পাস্ট টেন্স, আর V3 হচ্ছে ডান। এইবারে এই সূত্র বোঝাও, সূত্রকে মেনটেন করো যে প্রথমে অবজেক্ট, তাহলে এর অবজেক্টটা কি না ইট, IT, ইট। এবার হচ্ছে কি বি ভার্ব, এইখানে মনে রাখবে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে বি ভার্ব অ্যামিজার হবে, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি পাস্ট টেন্সে হয় তাহলে এখানে ওয়াজয়ার হবে। তাহলে এবার দেখতে হবে কি এটা অ্যাক্টিভ ভয়েস, এই যে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটা কিসে রয়েছে না প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা V3, তাহলে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব কোথায় রয়েছে না প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কি হবে বি ভার্ব অ্যামিজার। অ্যামিজারের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে অ্যামটা শুধু আইর পরে বসে, ইজ হচ্ছে এক বচন, আরটা হচ্ছে বহু বচন। তাহলে এখানে ইটটা হচ্ছে এক বচন, তাহলে বি ভার্ব কি বসবে না ইজ।
এবার কি রয়েছে V3, কার V3 না ভার্বের V3, তাহলে এখানে ভার্বের V3 কি রয়েছে না ডান। এবার কমন হচ্ছে বাই, এবার হচ্ছে সাবজেক্টের রূপ, সাবজেক্ট কি রয়েছে আই, তাহলে আই থেকে মি। তাই এবার দেখো তাহলে এই দুটো সূত্র নয়, প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকবে অ্যাক্টিভ ভয়েসের, প্যাসিভ ভয়েসের এই সূত্রটি সুন্দর করে মুখস্থ করে না, এই মুখস্থের উপরে কিন্তু ভয়েস করতে পারে, সব কিছু করে দিতে পারে। এবার একটা কথা কি বলি যে এখানে অবজেক্ট কিভাবে করবে, যখন এই সূত্রটি পড়বে বা মুখস্থ করবে সেই সময় কেমন হয়ে পড়বে, প্রথমে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে বিভার কি না অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এখানে বিভার অ্যামিজার হবে, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে একটা হবে, তারপর ভার্বের V3, তারপরে বাই, তার সাবজেক্টের রূপ, এখানে সাবজেক্টের রূপ রয়েছে আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। এগুলো তোমাদের একটু মুখস্থ করে নিতে হবে বা এইভাবে করে সূত্রগুলো এগুলো পুট আপ করবে। এটা গেল প্রেজেন্ট টেন্স। এবার পাস্ট টেন্স বলে দিই, পাস্ট টেন্স এটা দেখিয়ে দিই যে দে ডিড the work। তাহলে এখানে দেটা হচ্ছে সাবজেক্ট, ডিডটা হচ্ছে কি ভার্ব, আর দি ওয়ার্কটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা তাহলে অবজেক্ট প্রথমে আসবে, প্রথমে অবজেক্ট দ্য ওয়ার্ক, তারপরে হচ্ছে কি বিভার। তাহলে এখানে দেখতে হবে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব কিসে আছে না পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট টেন্স থাকার ফলে কি হবে ওয়াজ এর মধ্যে একটা হবে, তাহলে দি ওয়ার্ক কটা, তো দি ওয়ার্ক অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, তাহলে এখানে হবে ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ। এবার হচ্ছে কি না V3, তাহলে V3 কি হবে ডিডের V3 হচ্ছে ডান, তারপরে বাই, তারপরে সাবজেক্টের রূপে এখানে সাবজেক্ট কি রয়েছে দে, দে থেকে দেম। তাহলে এ পর্যন্ত আমরা একটা প্রেজেন্ট টেন্স এবং একটা পাস্ট টেন্স বুঝতে পারলাম। তাহলে এবার জানতে হবে কি যে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব প্রেজেন্ট টেন্সে রয়েছে সেই জন্য অ্যামিজারের মধ্যে একটা বসেছে, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব ফার্স্ট টেন্সে রয়েছে ওয়াজ এর মধ্যে একটা রয়েছে। তাহলে এইভাবে করে এই সূত্রটি মুখস্থ রেখে সুন্দরভাবে আমাদেরকে এইভাবে পুট আপ করে ভয়েস সুন্দরভাবে শিখে নিতে হয়, কারণ এইটাকে মুখস্থ সুন্দরভাবে না করতে পারলে এগুলো হবে না। আরও কয়েকটা আমি ভয়েস তোমাদের দিচ্ছি, দেখাচ্ছি। দে শো এ টাইগার। তাহলে এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে পেছনটা ফার্স্টে আসবে আর প্রথমে সাবজেক্টটি পেছনে। তাহলে এখানে কি হবে এই যে বি অবজেক্ট এ টাইগার, এ টাইগার, এবার একটা পাস্ট টেন্স রয়েছে বি ভার্বে ওয়াজ এর মধ্যে এটাকে মানে একটা, তাহলে হবে ওয়াজ। এবার হচ্ছে V3, সর V3 হচ্ছে কি, এটা প্রথমে আমি এখানে দেখিয়ে দিয়েছি, পরে তোমরা পড়ে নেবে কনজুগেশনগুলো, সি স এবং V3 কি সিন। তাহলে এটা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স V3, তাহলে সর V3 কি না সিন, তাহলে এ টাইগার ওয়াজ সিন। এবার বাই এবার সাবজেক্টের কি রয়েছে দে, দে থেকে জানি দে থেকে হচ্ছে দেম। তাহলে এবার বুঝতে পারলে
যে এখানে পাস্ট টেন্স রয়েছে বলে এখানে পাস্ট হচ্ছে বি ভার্ব হয়েছে। এবার সূত্র অনুযায়ী V3, তারপরে বাই, তারপর সাবজেক্টের রূপ দে থেকে দেম, এটা হয়েছে। লাস্টে আরেকটা দেখাচ্ছি যে ডাবল অবজেক্ট। যে ডাবল অবজেক্টটা আমাদের শিখতে হবে, জেনে নিতে হবে কীভাবে। এবার দেখো, হি গেভ মি এ বুক। হি গেভ মি এ বুক, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এটা অবজেক্ট এক, এটা অবজেক্ট দুই, দুটো অবজেক্ট রয়েছে। এবার দেখবে যখন যে সেন্টেন্সে মি হিম দেম আস, এইটাই মনে রাখবে এবং খাতায় এক পাশে লিখে নিয়ে এগুলোকে মনে রাখবে। মি হিম দেম আস, মি হিম দেম আস। যেখানে যেখানে যে সেন্টেন্সের মধ্যে এটা থাকবে তখন বুঝে নেবে যে সেখানে দুটো অবজেক্ট হবে, মিটা একটা হবে আর এ বুকটা হচ্ছে একটা অবজেক্ট হবে। যদি একসঙ্গে নিয়ে নাও তাহলে পুরো ভুল হয়ে যাবে। যে কোনো একটাকে রেখে এবার একটাকে নিতে হবে অবজেক্ট, আর একটা অবজেক্ট হচ্ছে V3 পরে বসবে। যেমন আমি দুটো দেখিয়ে দিচ্ছি। প্রথমে যদি আমরা এ বুককে নিই তাহলে এ বুক, এটা কি আছে অবজেক্ট বি ভার্ব পাস্ট টেন্সে রয়েছে এ বুক, তাহলে পাস্ট টেন্সে হচ্ছে বি ভার্ব হচ্ছে ওয়াজ। এবার হচ্ছে কি এ বুক ওয়াজ। এবার হচ্ছে V3 কি না গেভের V3 হচ্ছে গিভিন। তারপর হচ্ছে এই যে, তাহলে এ বুকটাকে নেওয়া হয়েছে। এবার মিটাকে এখানে বসিয়ে দাও, V3 পরে একটা অবজেক্ট বসে যাবে। তাহলে এ বুক ওয়াজ গিভিন মি বাই হি থেকে হিম, এটা একটা হয়ে গেল। এবার আমরা মেয়েকে যদি নেই তাহলে এটা অবজেক্ট পড়ে থাকবে। মি প্রথমে এলে কি হবে, মি থেকে হচ্ছে আই। মি প্রথমে হবে না, মি হিম দেম আর শব্দের সেন্টেন্সের প্রথমে হয় না, সেন্টেন্স লাস্টে হয়, মিডিলে হয়। কিন্তু আইটা যেখানে সেখানে হতে পারে, মাঝে হতে পারে, প্রথমে হতে পারে। তাহলে মি থেকে আমরা এখানে নিয়ে এসেছি আই। এবার কি হবে, এবার হচ্ছে কি বি ভার্ব ফার্স্ট টেন্স আই ওয়াজ। এবার হচ্ছে V3 ভার্বের V3 গিভিন। আই ওয়াজ গিভিন, এবার কোনটাকে রেখেছি এ বুক, তাহলে V3 পরে এটা বসে যাবে এ বুক। এবার হচ্ছে বাই হি থেকে হিম, তাহলে এটা হচ্ছে কি ডাবল অবজেক্ট। এর মধ্যে দুটো অবজেক্ট রয়েছে, একটা অবজেক্টে প্রথমে দেখিয়ে দিয়েছি আর একটা অবজেক্টে এখানে দেখিয়ে দিয়েছি, তাহলে দুটো অবজেক্টকে দেখিয়ে দিলাম, তাহলে এটাকে ডাবল অবজেক্ট। তাহলে তাহলে আমাদের একটা কথা কি যে এখন আমরা এ পর্যন্ত যেটা শিখলাম, তাহলে আমরা হচ্ছে কি বি ভার্ব, হ্যাভ ভার্ব, মোডালস, অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে কনজুগেশন, তারপরে সেন্টেন্স, এগুলো শিখলাম। তারপরে আজকের তোমাদের এই ভয়েসগুলো কিছুটা দেখালাম, এটা সুন্দরভাবে করে নেবে। হ্যাঁ, তারপরে এই সূত্রটিকে কিন্তু প্রথমেই তোমাদের মুখস্থ করে নিতে হয়। এই সূত্রটার উপর ডিপেন্ড করছে পুরো ভয়েসের চার্ট। এইবার এইখানে যে বলে দিয়েছি যে মি হিম দে মাস, এটা যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে তাহলে এটা দুটো অবজেক্ট হবে, ডাবল অবজেক্ট, মি হিম দে মাস। এই কথাটা সুন্দরভাবে কিন্তু মনে রাখবে। তাহলে এই পর্যন্ত আজকে থাকলো। এবার তোমাদের কি করব না, তোমাদের বলছি যে এইভাবে এবারে আমি পুরো জিনিসটাকে তোমাদের সুন্দরভাবে ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে কি বি ভার্ব, সেটা কি না অ্যাম ইজ এর প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার পাস্ট টেন্স।
তাহলে আই এমটা কোথায় বসে, না আইর পরে বসবে এম, এবং এইটা এক বচন আর একটা বহু বচন। এবার হচ্ছে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ার বিভার্বে কি, এটা পাস্ট টেন্স, ওয়াজটা এক বচন এবং ওয়ারটা বহু বচন। হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্বে কী হবে, না হ্যাজটা এক বচন, হ্যাভটা বহু বচন। এবার এর ব্যতিক্রম কি রয়েছে, না আইর উপরে হ্যাভ বসবে, ইউর উপরে হ্যাভ বসবে। এবার পাস্ট টেন্সে হ্যাভ ভার্ব কি, না হ্যাড। হ্যাড একের ক্ষেত্রে হবে, বহু বচনের ক্ষেত্রে তাই হবে। এ সবসময় একই, এক বচনে যা বহু বচনে তাই হবে, হ্যাড হ্যাড। এবার হচ্ছে মডেলস। মডেলস হচ্ছে কি, ক্যান থেকে কুড, শ্যাল থেকে শুড, উইল থেকে উড, মে থেকে মাইট, মাস্ট, এগুলো হচ্ছে কি মডেলস। এবার হচ্ছে মডেলসের পর অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বটা সেটা কি, না ডু ডাজ ডিড। ডু ডাজ প্রেজেন্ট টেন্স, ডিড পাস্ট টেন্স। ডু ডাজ কোথায় বসে, না ডুটা যখন সেন্টেন্সের মধ্যে ভার্বটা মূল ফর্মে থাকবে, প্রেজেন্ট টেন্সে থাকবে, ইনডিফিনিট টেন্সে থাকবে, তখন হচ্ছে ডু দিয়ে প্রশ্ন। এবার ডাজ কখন হয়, না যখন ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে, যে সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে এস বা ইএস যোগ আছে, সেখানে হচ্ছে ডাজ দিয়ে সেখানে প্রশ্ন হয়। ডিড কোথায় ব্যবহার করা হয়, না ডিডটা হচ্ছে কি যেখানে পাস্ট টেন্স রয়েছে, যে সেন্টেন্সে পাস্ট টেন্স ভার্ব রয়েছে সেখানে প্রশ্ন করতে গেলে তখন ডিড আসে। আগের দিন আমি বলে দিয়েছি, এটা আগের দিন এটাই, যে যখনই আমরা অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করব, সর্ব জায়গায় হচ্ছে ভার্বটা প্রেজেন্ট টেন্সে হবে, V1 প্রেজেন্ট টেন্স। কিন্তু উত্তর করতে গেলে কিন্তু আলাদা। সেটা কি, না যদি ডাজ থাকে সেখানে হচ্ছে কি ডু দিয়ে প্রশ্ন হবে। যদি সেখানে ভার্বের শেষে ইয়েস বা ইয়েস যোগ থাকলে তখন ডাজ দিয়ে, ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন ডু দিয়ে, ভার্বটা যখন পাস্ট টেন্সে থাকবে তখন ডিড দিয়ে প্রশ্ন হবে। এইগুলো পুরো চ্যাপ্টারটা। এইবার হচ্ছে কি সেন্টেন্স। সেন্টেন্স সেটা কি, না সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করি, 5 ভাগে পাই। সেটা হচ্ছে কি, প্রথমে বলবে অ্যাসার্টিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইম্পারেটিভ, তারপরে অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। প্রথমে আমরা জানবো সেন্টেন্স কাকে বলে, না কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব বা অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে, সেন্টেন্স বা বাক্য বলে। এবার সেন্টেন্সের প্রথমে কি রয়েছে, না অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বলেছিলাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে কর্তা থাকবে, সে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বলেছিলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, মুডালস, অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন হয় সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার লাস্টে কি থাকবে, না সেন্টেন্সের লাস্টে নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা সূচক চিহ্ন থাকবে। এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, না আদেশ, উপদেশ, অনুরোধ, এই 3টি কথা মনে রাখবে। আদেশ, উপদেশ, অনুরোধ, এবং তার তৎসঙ্গে ইংরেজিটাও মুখস্থ করে নেবে। আদেশ ইংরেজি অর্ডার, উপদেশ হচ্ছে অ্যাডভাইস, আর অনুরোধ হচ্ছে রিকোয়েস্ট। তাহলে যে সেন্টেন্সে আদেশ, উপদেশ, অনুরোধ করা বোঝাবে, দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কি, না ইচ্ছা কামনামূলক বাক্য, যে বাক্যে কোনো ইচ্ছা কামনা বাসনা প্রার্থনা বোঝায় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। এখানে কি লক্ষ্য রাখতে হবে, কেউ যদি কিছু না জেনে থাকো তারা এটা দেখবে যে কোনো সেন্টেন্সে মে দিয়ে শুরু। যেমন হচ্ছে মে গড ব্লেস ইউ, মে গড কার্স হিম, মে ইউর লিডার লিভ লং, মে ইউ বি হ্যাপি। তাহলে এই সেন্টেন্সে দেখো মে ছাড়া সেন্টেন্স হচ্ছে না। কোনো সময় ব্যতিক্রম থাকতে পারে, মেয়ে নেই, কিন্তু সেটা হচ্ছে ইচ্ছা কামনা প্রার্থনা বোঝালে, কামনা বাসানো বোঝালে তখন সেটা অবজেক্টিভ সেন্টেন্স হবে। এবার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি, না যেখানে হচ্ছে কি একটা আবেগ সূচক বা বিস্ময় প্রকাশ করবে, ইমোশনালি এফেক্ট বোঝাবে, সেখানে হচ্ছে এই ব্রাভো, ফাই, হুডরে, অ্যালাস এইসব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, এবং এটা ভালো হতে পারে এবং খারাপ হতে পারে, একটা আবেগ বা বিস্ময় প্রকাশ করবে, দ্যাট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার হচ্ছে যে ভয়েস। এই যে ভয়েসে বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসের কি থাকবে, না অ্যাক্টিভ ভয়েসের প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এবার প্যাসিভ করতে গেলে এই সূত্রটা কিন্তু সুন্দরভাবে করে মুখস্থ করে নেবে। সেটা কি, প্রথমে
এর সাবজেক্টটা এর সাবজেক্টটা প্রথমে এখানে এখানে এর অবজেক্টটি প্রথমে সাবজেক্ট হবে, অবজেক্টের রূপে আসবে, তাহলে প্রথমে সাবজেক্ট হবে। তারপরে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব হচ্ছে কি বলেছিলাম, যে অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে বি ভার্ব অ্যামিজার হবে, অ্যাক্টিভ ভয়েসের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বি ভার্ব ওয়াজ এর মধ্যে একটা। তারপরে এবার হচ্ছে কি ভি3, তারপরে হচ্ছে বাই, তারপরে সাবজেক্টের রূপ। সাবজেক্টের রূপটা কি বলেছিলাম না, আই থেকে মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, দে থেকে দেম। এইগুলো সুন্দর করে এই সূত্রটা মুখস্থ করে নিলে এবার পরের দিন তোমাদের আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাবো, দেখবে সেখানে এই একটা সূত্রের উপর সব ভয়েস হবে, একটু পরিবর্তন করতে হয়। এই সূত্রটাই হচ্ছে মেন, এটা করবে। এবার এখানে যে বলে দিয়েছিলাম যে এই সেন্টেন্সে দুটো অবজেক্ট রয়েছে, সেটা কি করে বুঝবে না, কিছু না জানলেও মি, হিম, দেম, আস, এই কথাগুলো এই কথাগুলো মনে রাখবে, তাহলে বুঝতে পারে যেখানে মি হিম শব্দের মধ্যে রয়েছে সেখানে হচ্ছে ডাবল অবজেক্ট। তাহলে এখানেই আমাদের আজকের পড়া শেষ করলাম। এবার পরের দিন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাবো, বা এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাবো ঠিকই, তার আগে কিছু কন্টিনিউয়াস টেন্স আজকে তোমাদের বোঝালাম, ইনডেফিনিট টেন্স, এরপরে কন্টিনিউয়াস পারফেক্ট বোঝানোর পরে আমি তোমাদের সুন্দরভাবে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে বুঝিয়ে দেবো, বুঝতে পারবে। এই সূত্র একই থাকবে, একটু পরিবর্তন করে তোমাদের বুঝিয়ে দেবো, যেটা খুবই ইজি। এই বলে আজকে শেষ করলাম। মেনি থ্যাঙ্কস টু ইউ।